যখন পাঞ্জাবের ক্ষেত্রে প্রশ্ন লিক হচ্ছে ফার্মাসিতে, তখন তারা চুপ করে থাকছেন। যখন কর্ণাটকে হচ্ছে তখন তারা কেউ চুপ করে থাকছেন। যখন ঝাড়খণ্ডে হচ্ছে তখন অর্ধেক কথা বলছেন, অর্ধেক বলছেন না। তো এই ঘটনা কেরলের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা দেখেছি দ্বিচারিতা, যেখানে লুঠের ভোট হয় না এবং ভারতীয় জনতা পার্টিকেই জয়ী করেন সমস্ত মানুষ। সেই ভোটটাকে যদি ক্র্যাক করা যায় কোনো কিছু দিয়ে, তার একটা চেষ্টা। যদি সেটা নাই হয়ে থাকে, দুর্ভাগ্যজনকভাবে কি করে এবং কেন একটা ছাত্র আন্দোলনের মিছিলে ভারতবর্ষকে টুকরে টুকরে করবার স্লোগান ওঠে, হিন্দুত্ব বিরোধিতার স্লোগান ওঠে, হিন্দুরা শত্রু? কেন? একটা বিভ্রান্তির তৈরির চেষ্টা, তার ফেলিওর হওয়া, এবং তারপর ককরোচদের পিঠে চেপে কংগ্রেস বাম এই রাজনৈতিক দলগুলো বোধহয় বৈতরণী পেরোতে পারে, তার একটা রিসার্চের বাতাবরণ। তারা কি কেউ দিমাগি নন ভারতবর্ষে? নাম্বার দুই, আরবান নকশালটাকেই কি তারা পাল্টে দিমাগি নকশাল বলবার চেষ্টা করছে? এই নকশালিস্ট মানসিকতা ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুলি চালিয়ে দাও, মেরে দাও, নির্বাচনে বিশ্বাস করি না, বন্দুকের নল ক্ষমতার উৎস। তো এদের বিরুদ্ধে তো আইনি বন্দোবস্ত খুব স্বাভাবিক ক্ষেত্রে হবেই। সেখানে কেউ বা কারা যদি মনে করেন যে তৃণমূলীয় আচরণ করে ফেলবেন, কারণ 15 বছর ধরে তাদের দেখে হয়তো মনে হয়েছে এটাই সিস্টেম, তাদের কপালে দুঃখ আছে। তৃণমূলে রয়েছেন, দায়িত্বশীল জায়গায় রয়েছেন, তিনি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি অন্যায়ের সঙ্গে জড়িয়ে নেই, কি হতে পারে না। সেখানে কোনো একটা ক্ষমতার উল্লাস আর কোনো নিয়ম মানব না, এরাই আজাদি ছিল। মানে এদের কাছে কিসের আজাদি? এরপর মানে এটা ভাবতেই পারে না আমি বাড়িতে জামা কাপড় পরে থাকবো না, পোশাক সে আজাদি বলতেই পারে। এরা এই ধরনের মানসিকতা বেশি দিন মানে ভারতের আইন মানবো না, আইন সে আজাদি। আমি কাউকে প্রধানমন্ত্রী, কাউকে রাষ্ট্রপতি বলবো না, আমি আমার বাড়ি ফিরবো না, অন্য লোকের বাড়িতে গিয়ে জোর করে ঘুমাবো, শোনে মে আজাদি। বন্দে মাতারাম বীজমন্ত্র নিয়েই হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি তারা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতো, তখন প্রবলেম ছিল না। এই জিন্না বাবুর আপত্তি জানান এবং নেহেরু বাবুরা সেই আপত্তিটাকে সাদরে গ্রহণ করে এবং সেখানে তঙ্গি দুর্গা দশপ্রহরণ ধারিণী বলে যে বন্দনা রয়েছে, এই মাটির যে বন্দনা রয়েছে, সেখানে অনেকগুলো লাইন কেটে দেওয়া হয়। তারা এই কংগ্রেসের দোকানটা খুলে ব্যবসা চালিয়ে ওই স্বাধীনতা সংগ্রামের সেন্টিমেন্টটাকে বিক্রি করে নিজেরা খাবেন, চেয়ার পাবেন, সিট পাবেন, এমএলএ হবেন, এমপি হবেন, আরো কিছু কিছু হবেন টবেন। তো তারা এই দোকানটাকে অন করিয়ে রেখে দিয়েছে। কিন্তু ওই অসুখের জায়গাটা রয়ে গেছিল, যে যেখানে এই 150 বছরে পৌঁছানো আজ বন্দে মাতরম যে বীজ মন্ত্র নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে আমাদের ছেলে মেয়েরা বাড়ি ফিরবে না জেনেও, গুলি খাবে জেনেও ঝাঁপিয়ে পড়েছিল, সেই বন্দে মাতরমের বিরুদ্ধে কংগ্রেস চলে গিয়েছিল একটা সময়, এবং সেই লেগাসি বহন করছেন সোনিয়া গান্ধী। পরিশ্রম করতে হচ্ছে, প্রবল পরিশ্রম যাচ্ছে। একটু সেই যন্ত্রণা থেকে মুক্তিটা দিই তাদের, তারপর একটা সিস্টেম নিজে নিজেই রান করবে, তখন হয়তো একটু ফুরসত পাবো। বাংলায় ক্ষমতায় আসার পর 100 দিন হলো, এবং এই 100 দিনের পরে ঠিক কিরকম বাংলার পরিস্থিতি বা গোটা দেশে যেভাবে ককরোচ জনতা পার্টি এবং তারপর দিমাগি নকশাল সবাই যেভাবে বারবার হানা দিচ্ছে বা বারবার বিজেপি সরকারের মাথা ব্যথার কারণ হচ্ছে, সেই কারণে আজকে আমরা এই মুহূর্তে বসে রয়েছি হাওড়াতে এবং বসে রয়েছি এমএলএ রুদ্রনীল ঘোষের সামনে, এবং তার সঙ্গে আমরা এই বিষয়ে আছে কথা বলবো। রুদ্রনীল দা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে ককরোচ জনতা পার্টি দিল্লির রাস্তায় কি তাণ্ডব চালিয়েছে আমরা দেখেছি, ককরোচের পর এবার দিমাগি নকশাল নতুন পার্টি, এবং এরা কি বিজেপির মাথা ব্যথার কারণ হতে চলেছে নতুন করে? না, প্রথম জায়গাটা হচ্ছে যে এই পার্টিগুলো যেটা, সেটা সবাই দেখেও ফেলেছেন যে এরা ওই ছাত্র বলে যেটা প্রচার করছিলেন, তারা প্রত্যেকেই আসলে
কেউ এই অরবিন্দ কেজরিওয়ালের ফ্যান ক্লাবের বহুদিনের মেম্বার বা অনুগামী, বা কেউ রাহুল গান্ধীদের অত্যন্ত পরিচিত, বা তারা কেউ বহু আগে থেকেই বামেদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, তার সমস্ত পুরনো ছবি কে বা কারা তারা বার করে দিয়েছে। ঠিক আছে, তো যখন রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা মানুষের মন থেকে মুছতে পারছে না, খুব স্বাভাবিকভাবেই বিরোধী রাজনীতিকে চাঙ্গা করবার জন্য যে ছাত্র বিষয়ক ইস্যু তুলে একটা অন্যরকম ঘটনা তৈরি করা, এটা তো ক্রমাগতই বেরিয়ে এসেছে। সোনাম ওয়াংচুক তাকে আর বিভিন্ন রকমের কথা বলতে দেখতে পাওয়া যাচ্ছে না, এবং সবার কাছেই স্পষ্ট হয়েছে এটা দুর্ভাগ্যজনক, এবং একদিকে সুবিধেই হয়েছে যে তারা ছাত্র আন্দোলন, প্রশ্ন লিক এইসব নিয়ে কথা বললেও যখন আন্দোলন করছেন তখন কিন্তু প্রশ্ন লিক সংক্রান্ত বিষয়তে অলরেডি আবার পরীক্ষা হয়েও গেছে, এবং ফলাফলের জায়গায় সবটা বেরিয়েও গেছে। কিন্তু এদের না খুব সিলেক্টিভ একটা ইস্যু। লোকজন জেনেই গেছিলেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই কংগ্রেস সরকারের আসা এবং তাদের একটা সময় সাপোর্টের এক বন্ধু বামেদের, তাদের ইচ্ছায় ভারতবর্ষের ইতিহাস লেখা হয়েছিল, এবং যেখানে বেছে বেছে কিছু ব্যক্তি এবং কয়েকটি পরিবারই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারাই লড়াই করেছিলেন, বাকিরা যেন কেউ নয়, কারুর জন্য 2 লাইন, কারুর জন্য 2 পাতা বরাদ্দ, সেইগুলোকে ঠিক করছিলেন ধর্মেন্দ্র প্রধানজি। এবং শুধুমাত্র ভারতবাসী যেন ব্রিটিশের কাছে পরাধীন ছিল, মুঘল পাঠানরা যেন এই বাড়িরই লোক ছিল ভারতবর্ষে, তাদের কাছে পরাধীন ছিল না, উল্টে সেই সুলতানদের একটা রাজকীয় ভাবে দারুণ বলবার একটা মিথ্যে ইতিহাসের যে পরম্পরা চলেছে সেটাকে চেঞ্জ করছিলেন ধর্মেন্দ্র প্রধান, যাতে সত্যিটা সামনে উঠে আসে। এতে বাম এবং কংগ্রেস, যারা বন্দে মাতরম শুনলে চঞ্চল হয়ে পড়ে, তো যারা ভারত মাতা কি জয় যাদের বলতে লজ্জা হয়, তো এই সমস্ত মানসিকতার যারা রাজনৈতিক দল, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া বা ফেলিওর হয়েছেন মানুষের কাছে। তাই তাদের বিরোধিতা করবার ক্ষেত্রে এই ছাত্র আন্দোলনের মতো ইস্যু তুলে নিয়ে আসা, অবশ্যই শিক্ষা সংক্রান্ত যদি জায়গায় কোনো প্রবলেম থাকে সেটা তো ঠিক হবে, কিন্তু তাদের এই নির্বাচন, আমরা কোনটা নিয়ে আন্দোলন করব, যখন পাঞ্জাবের ক্ষেত্রে প্রশ্ন লিক হচ্ছে ফার্মাসিতে তখন তারা চুপ করে থাকছেন, যখন কর্ণাটকে হচ্ছে তখন তারা কেউ চুপ করে থাকছেন, যখন ঝাড়খণ্ডে হচ্ছে তখন অর্ধেক কথা বলছেন, অর্ধেক বলছেন না। তো এই ঘটনা কেরলের ক্ষেত্রেও তাই হয়েছে, আমরা দেখেছি দ্বিচারিতা। আসলে আমার নিজের মনে হয় যে যখন এই রাজনৈতিক দলগুলো বিজেপিকে মোকাবিলা করতে ফেলিওর হয়েছে তখন তারা অন্যরকম ভাবনা চিন্তা করে একত্রিতভাবে তারা ছাত্র নাম করে আসলে একটা রাজনৈতিক দলকে গড়ে তোলবার চেষ্টা করছেন, যেটা আর একটা রাজনৈতিক দল হিসেবে। তাহলে কি এইভাবে বিজেপির প্রতি যে জনসমর্থন রয়েছে দেশ জুড়ে, যেখানে লুঠের ভোট হয় না এবং ভারতীয় জনতা পার্টিকেই জয়ী করেন সমস্ত মানুষ, সেই ভোটটাকে যদি ক্র্যাক করা যায় কোনো কিছু দিয়ে, তার একটা চেষ্টা, যদি সেটা নাই হয়ে থাকে, দুর্ভাগ্যজনকভাবে কি করে এবং কেন একটা ছাত্র আন্দোলনের মিছিলে ভারতবর্ষকে টুকরে টুকরে করবার স্লোগান ওঠে, হিন্দুত্ব বিরোধিতার স্লোগান ওঠে, হিন্দুরা শত্রু, কেন?
মানে এটার সঙ্গে হিন্দুর কি সম্পর্ক? সেখানে ভারতবর্ষের পতাকাকে, যেটা বামপন্থীরা বারবারই করেন, উল্টো করে কখনো টাঙিয়েছেন, কখনো পায়ের নিচে ফেলেছেন। তারা এমন এমন শব্দ এবং বাক্য প্রয়োগ করেছেন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তাদের পরে ক্ষমা চাইতে হয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী ডেফিনেটলি এটাকে পজিটিভ ভাবেই দেখেছেন এবং বলেছেন যে সতর্ক এবং সচেতন হতে, যে আমরা যেন সবাই মিলে একসঙ্গে দেশকে ভালোবাসার কাজে এগোতে পারি। একটা বিভ্রান্তির তৈরির চেষ্টা, তার ফেলিওর হওয়া, এবং তারপর ককরোচদের পিঠে চেপে কংগ্রেস, বাম, এই রাজনৈতিক দলগুলোর বোধহয় বৈতরণী পেরোতে পারে, তার একটা রিসার্চের বাতাবরণ। যে কোনো রাজনৈতিক দল, তারা ভারতবর্ষের গণতান্ত্রিক এই অবস্থায় ওয়েলকাম, কিন্তু অকারণ মিথ্যে এবং দেশকে বিরোধিতা করা, দেশের মনীষীদের বিরোধিতা করা, যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছিলেন, তাদের অস্বীকার করার মধ্যে কিন্তু কোথাও একটা ভারতবর্ষের বাইরের বেশ কিছু দেশ, যারা ভারতবর্ষের এত বড় একটা যে ইকোনমি, এত বড় যে একটা গণতন্ত্র, তার বিরুদ্ধে যে প্ল্যানিং গুলো করেন, এই ছায়াগুলো কোথায় যেন তার সঙ্গে মিলে যাচ্ছে। যে কোনো ভুল হলে সমালোচনা হোক, কিন্তু একদিকের সমালোচনা চেপে যাব, অন্য দিকের সমালোচনা তুলে ধরবো, এমনটা না হয়। তারা যদি খুব অনেস্টলি মুখ করতে পারেন, ওয়েলকাম, তারপর ভারতবর্ষের মানুষ বিচার করবে। কিন্তু আমার বারবার মনে হয় যে এই ককরোচ টকরোচ বিভিন্ন নাম, যে আমি জানি না, মানে এই ধরনের নাম, ঘোড়া, এই ধরনের নামের মধ্যেই কিন্তু আমি তোমায় কামড়ে দেবো, আমি তোমায় চিমটি কাটবো, এটা আসলে আমাদের কাজ। মানে এরকম একটা বাতাবরণ রয়েছে। তাদের প্রতি শুভেচ্ছা রইলে যদি তারা সততা নিয়ে কোনো কাজ করেন, নিরপেক্ষতা নিয়ে কোনো কাজ করেন, কিন্তু সেটা তো হবার নয় বলেই মনে হচ্ছে। এবং এই যে দিমাগি নকশাল যারা নিজেদেরকে বলছেন, তারা এই নামটার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত এই জন্য অনুভব করছেন যে আমাদের প্রধানমন্ত্রী যে লালকেল্লায় ভাষণ দিয়েছেন, 15ই আগস্টের ভাষণ দিয়েছেন, সেই 15ই আগস্টে তিনি বলেছেন যে নকশালপন্থী যারা রয়েছেন বা যারা মাওবাদীরা রয়েছেন, তাদেরকে নির্মূল করে দেওয়া হচ্ছে বা হয়েছে। এরপর থেকেই এই দিমাগি নকশালরা নিজেদের অস্তিত্ব প্রকাশ করে। তাদের এক ধাক্কায় 2,13,000-এ তাদের নিজেদের ইনস্টাগ্রামে ফলোয়ার পৌঁছে যায় এবং পরবর্তীকালে সেটাকে ডিলিট পর্যন্ত করে দেওয়া হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই দিমাগি নকশাল ভেতরে ভেতরে কারা? নকশাল ওপর থেকে তো পরিষ্কার করা হবে, মাওবাদীদের ওপর থেকে ক্লিন করা হবে, কিন্তু যারা ভেতরে ভেতরে মাওবাদী, তাদেরকে কি করে ক্লিন করবেন? দেখুন, মাওবাদীরা নির্মূল হবেন খুব স্বাভাবিক কারণেই, কারণ সামাজিক সম্পর্কে, সামাজিক ভাবে যারা বেড়ে উঠতে চান, চলতে চান, তারা কখনো পর্যন্তই এই ধরনের হাতে অস্ত্র নিয়ে, বন্দুকের নল দিয়ে পার্লামেন্ট দখল করবার, মানুষ মেরে, এটাতে তো কেউ বিশ্বাস করেন না, এবং পরিষ্কার সেটা তো নিষিদ্ধ। তো কেউ যদি কোনো নিষিদ্ধ বস্তুকে তুলে আনবার চেষ্টা করেন, মতামতকে, সেটা আসলে তো দেশ বিরোধিতাই। এটা নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। দিমাগি নকশাল, আমি এত কিছু বুঝি না, তাহলে বাকিদের দিমাগ নেই? মানে অন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে, বা যারাই, সেটা কংগ্রেস হতে পারে, সেটা অখিলেশ বাবুদের দল হতে পারে, সেটা অরবিন্দ কেজরিওয়ালদের দল হতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে, আরো অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, মানে এক, তারা কি কেউ দিমাগি নন ভারতবর্ষে? নাম্বার 2, আরবান নকশালটাকেই কি তারা পাল্টে দিমাগি নকশাল বলবার চেষ্টা করছেন? এই নকশালিস্ট মানসিকতা ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুলি চালিয়ে দাও, মেরে দাও, নির্বাচনে বিশ্বাস করি না, বন্দুকের নল ক্ষমতার উৎস, তো এদের বিরুদ্ধে তো আইনি বন্দোবস্ত খুব স্বাভাবিক ক্ষেত্রে হবেই। নকশাল শেষ না করলে তো পরিষ্কার সাধারণ মানুষের, সাধারণ জনজীবন তো বিপন্ন। তো তাই আমি মানে দিমাগি টিমাগি বলে কিছু বলছি না। আর এই ফলোয়ারদের যে কথাবার্তা বললেন, বিশৃঙ্খলার পক্ষে তো কিছু কিছু জনমত থাকে। আপনাকে ফুটপাথ দিয়ে হাঁটতে বলা হচ্ছে, আর কিছু লোক আছে তো বলে মেন রোড দিয়ে হাঁটতে হাঁটতে যে তারা যায়, মুশকিল, ওখানে তো অ্যাক্সিডেন্ট হয় বেশি। তাই ফুটপাথ দিয়ে হাঁটাই ভালো। নকশাল, দিমাগি, এই সমস্ত গালভরা
যে কথাবার্তা যেগুলো বলছেন আর কি, সেখানে কোথাও একটা ক্ষমতার উল্লাস আর কোনো নিয়ম মানবো না, এরাই আজাদি আজাদি স্লোগান দেয়। মানে এদের কাছে কিসের আজাদি? এরপর মানে এরা ভাবতেই পারে না আমি বাড়িতে জামা কাপড় পরে থাকবো না, পোশাক সে আজাদি বলতেই পারে। এরা এই ধরনের মানসিকতা বেশি দিন মানে না, ভারতের আইন মানবো না, আইন সে আজাদি, আমি কাউকে প্রধানমন্ত্রী কাউকে রাষ্ট্রপতি বলবো না, আমি আমার বাড়ি ফিরবো না, অন্য লোকের বাড়িতে গিয়ে জোর করে ঘুমাবো, শোনে মে আজাদি। তো এই এটাতে না আজাদির শব্দটাকে তারা অসম্মানিত করে ফেলছে। এবং এই আজাদির কথা যখন বললেন তখন আরেকটা প্রশ্ন করতেই হয় যে এই আজাদির দিনেই 15ই আগস্টের দিনেই আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখলাম, যেখানে আমরা দেখেছি যে সোনিয়া গান্ধী বলছেন যে বন্দে মাতরম সে আজাদি চাই, হয়তো সেরকমই কিছু বলছিলেন, কারণ তার জেস্চার দেখা যাচ্ছিল তিনি বন্দে মাতরম চলছে সেটাকে বন্ধ করতে বলছেন। কিন্তু যারা কংগ্রেসের যারা গণ্যমান্য নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন সোনিয়াজি নাকি মল্লিকার্জুন খাড়গে তার জন্য একটা চেয়ার আনতে বলছিলেন, কিন্তু যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেখানে দেখে মোটেই মনে হচ্ছে না যে তিনি চেয়ার আনার কথা বলছেন, তিনি এমন কিছু বলছেন যাতে বন্ধ করা হোক এটাই দেখানো হচ্ছে। তাহলে সারা দেশের লোক, সমস্ত বিজেপি নেতারা যারা এই প্রশ্নটা তুললো তারা সবাই ভুল বলছেন, সবাই ভুল দেখেছেন। দেখুন, এই প্রশ্ন বিজেপির তুলনায় প্রথম ভিডিওটা পাই হচ্ছে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবং যেহেতু ন্যাশনাল বেশ কিছু নিউজ সেগুলো দেখতে হয় বা দেখি, সেখান থেকেই কয়েকটা ভিডিওর মধ্যে আমি এটা পাই, খুব বিস্মিতভাবে তাকাই। আসলে সোনিয়া গান্ধী তিনি যেটা করেছেন সেটা কংগ্রেসের পরম্পরা মেনেই করেছেন। আগে তো সবাই এই 150 বছর বন্দে মাতারামের, এই বন্দে মাতারাম নিয়ে তো নাকি কংগ্রেসীরা আন্দোলন করতো, বলতো, তো হঠাৎ করে তারা এই বন্দে মাতারাম বলা টলা ছেড়ে দিল। মুসলমান সমাজের একটা অংশ এই বন্দে মাতারাম তার বিরোধিতা করেন, গাইবো না, বলবো না, এবং এটাকেই প্রশ্রয় দিয়েছিল কিন্তু নেহেরু বাবুরা। আগে পুরো বন্দে মাতারামটাই গাইতেন, এবং এই বন্দে মাতারাম বীজমন্ত্র নিয়েই হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি তারা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতো, তখন প্রবলেম ছিল না। তারপর স্বাধীনতার এই আশপাশের সময়তেই সেখানে এই জিন্না বাবুর আপত্তি জানান, এবং নেহেরু বাবুরা সেই আপত্তিটাকে সাদরে গ্রহণ করেন, এবং সেখানে তংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী বলে যে বন্দনা রয়েছে, এই মাটির যে বন্দনা রয়েছে, সেখানে অনেকগুলো লাইন কেটে দেওয়া হয়, এবং ছোট আকারের একটা বন্দে মাতারামকে এই কংগ্রেসী সরকার দেশ জুড়ে নিয়মের মধ্যে দিয়ে এটাই বন্দে মাতারাম সেইভাবে মানুষকে জানান দেয়। তা সেই সাপ মোচন করতে সময় লেগেছে। তো এটা বেসিক্যালি কংগ্রেসের ইগো, যারা এই কংগ্রেসের দোকানটা খুলে ব্যবসা চালিয়ে ওই স্বাধীনতা সংগ্রামের সেন্টিমেন্টটাকে বিক্রি করে নিজেরা খাবেন, চেয়ার পাবেন, সিট পাবেন, এমএলএ হবেন, এমপি হবেন, আরো কিছু কিছু হবেন টবেন, তো তারা এই দোকানটাকে অন করিয়ে রেখে দিয়েছিলেন। কিন্তু ওই অসুখের জায়গাটা রয়ে গেছিল, যে যেখানে এই 150 বছরে পৌঁছানো আজ বন্দে মাতারাম যে বীজ মন্ত্র নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে আমাদের ছেলেমেয়েরা বাড়ি ফিরবে না জেনেও, গুলি খাবে জেনেও ঝাঁপিয়ে পড়েছিল, সেই বন্দে মাতারামের বিরুদ্ধে কংগ্রেস চলে গিয়েছিল একটা সময়, এবং সেই লেগাসি বহন করছেন সোনিয়া গান্ধী। মল্লিকার্জুন খাড়গে এত একটা ভারী কংগ্রেসের নেতা, তার জন্য চেয়ার আনতে কেউ ভুলে গেলে তার চাকরি থাকতো, ওই অনুষ্ঠানই তো শুরু হতো না। না, কিন্তু বন্দে মাতরম চলাকালীন তো বসার কথাও নয়, সেই সময় তো দাঁড়িয়ে থাকতে হবে, তাকে ততটাই শ্রদ্ধা দেখাতে হবে যতটা জনগণমনের জন্য শ্রদ্ধা দেখানো হয়, সেটাই তো মানে নিয়ম। এখন সেখানে চেয়ারের প্রশ্ন উঠছে কি করে? কংগ্রেসের এই মেকি দেশপ্রেম আমরা সবাই জানি। রাহুল গান্ধী ওই পারিবারিক রাজনীতিতে সেই জায়গায় পৌঁছেছেন যেখানে বিদেশে গিয়ে তিনি দেশের বিরুদ্ধে খারাপ কথা বলে আসেন, এ তো সব মানুষ জানেন। এরা দেশ কতটা ভালোবাসেন, মানে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে উনি দেশের বিরোধিতা করে ফেলেছেন। এটি বামপন্থীদের শেখানো সিলেবাসে চলবার মতো। এগুলো থেকে মুক্ত হওয়া উচিত। ওনার অনেক বয়স হলো, তো বাকি কি করবেন তো জানি না। এবার
কে কাকে চেয়ার আনতে বলেছে গান যখন চলছে সেই সময়? আচ্ছা, ওই গান যখন চলছে আমি বুঝতে পারলাম না, মানে দেখুন যারা গান চালিয়েছে তারাই তো কংগ্রেসেরই লোকজনই ছিল, মানে তারা মেনে নিয়েছিলেন, সোনিয়া গান্ধী মানতে পারেননি। বাংলায় বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হলো এবং এর মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠছে, যেমন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অন্নপূর্ণা যোজনা। তার কারণ যখন বিজেপি সরকার হয়নি, বিরোধী দল হিসেবে ছিল, তখন এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর ছিল যে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা থেকে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনায় সমস্ত মহিলারা পাবেন। সেখানে দাঁড়িয়ে 17 লক্ষ নাম বাতিল হয়ে গেল ইতিমধ্যেই। যদিও অনেকের অন্নপূর্ণার টাকা ঢুকছে, কিন্তু তারপরেও জটিল প্রক্রিয়া, 12 পাতার ফর্ম ফিল আপ, কখনো অনলাইন কখনো অফলাইন, এই করতে গিয়ে সাধারণ মানুষ স্থিতিবিরক্ত হয়েছেন, এটা তো মানতেই হবে। তো এটা একটা প্রভাব ফেলবে নাকি? না, তার কারণ উস্কানি একটা জিনিস দেওয়া হয়েছিল। আপনার পাড়ায় যদি চোর জোচ্চোর থাকে, তো আপনি বাড়ির বাইরে কি পরিষ্কার একটা ছোট, ওই আমরা স্কুলে সুটকেস নিয়ে যেতাম অ্যালুমিনিয়ামের, সেখানে একটা তালা দিতাম, ওইরকম তালা লাগান না তো, আমরা কেউই লাগাই না। পুরোপুরি এই চোরেদের সাম্রাজ্য তৃণমূল, তারা কি মিলিয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ থেকে? আমি প্রফেশনাল চোরেদের কথা বলছি না, আমি যে চোরেদের কথা বলছি মানুষই জানেন। তো তারা যখন এখনো কিছু ভোট পান, তো তার মানে চোরেদের পক্ষে কিছু মানুষের তো আশীর্বাদ রয়েছে, এবং তারাই তো বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে ঢুকে পড়ে সেখানে বেশ কিছু সরকারি অফিসারদেরই অভ্যেস খারাপ করে দিয়েছিলেন, ভয় ভীতি দেখিয়ে, যে আপনি যদি মানুষের হয়ে কাজ করেন, আপনি যদি আমাদের ভুয়ো নামে তৈরি করা প্রকল্পগুলোকে না পাইয়ে দিয়ে থাকেন, আপনার ট্রান্সফার হবে বা আপনার চাকরিতে যাবে। এই তো আমরা দেখেছি। বলুন না, এই আবাস যোজনায় যে মানুষেরা, তৃণমূলের নেতারা ঘর পেয়েছিলেন, যারা যোগ্য তারা ঘর পাননি, সিস্টেম কারা করে দিয়েছে? ভুয়ো অ্যাকাউন্টে টাকা যাওয়া, দুর্ঘটনা 2-1টা ঘটতে পারে, কিন্তু যখন পরপর ধারাবাহিকভাবে ঘটে, তো তখন একটা সরকারি সিস্টেমকে ক্রমাগত প্রভাবিত করে অত্যন্ত যোগ্য এবং সুদক্ষ সরকারি অফিসারদের দিয়ে জোর করে অন্যায়ের কাজ তো করানো হয়েছে। দেখুন, 6টায় রোজ ঘুম থেকে উঠতাম, অ্যালার্ম আমার বাজতো, 15 বছর ধরে ওই অ্যালার্ম আমি বাজিয়েছি। এবার অ্যালার্ম বন্ধ, ঘড়ি খারাপ, তারপরেও আমি 6টাতেই কয়েক মাস ঘুম থেকে উঠে পড়ব। দিস ইজ কল সিস্টেম। এবার সেই সিস্টেমটাকেই স্বচ্ছ করা হচ্ছে, প্রচুর ক্যাজুয়াল স্টাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন, তৃণমূলের সময় এই স্টাফগুলোকে ঢোকানো হয়েছে। যারা এই কাজগুলো করছেন তারা রেগে যাচ্ছেন যে মানুষের জন্য টাকা, পশ্চিমবঙ্গে মানুষের আশীর্বাদে তৈরি হওয়া বিজেপি সরকার, তারা মানুষকে দিয়ে দিচ্ছে, নিজেরা কিছু রাখছেন না, আমাদের চুরি করার স্কোপ দিচ্ছেন না, তারা রেগে যাবে না? আমি এই হাওড়া সদরে বসে আমি বলতে পারি যে এরকম কতগুলো জায়গা ছিল যেখান থেকে তাড়া অন্নপূর্ণার ফর্ম নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কাগজ বেরিয়েছে। এরা কারা? এই ব্যুরোগুলোতে কারা চাকরি করেন? কারা ক্যাজুয়াল স্টাফ? তো ফলত পাড়াতে চোর আছে, ক্লিন হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিন করা হচ্ছে সেগুলোকে। তো ফলত যে কারণের জায়গায় ছোট স্কুলে অ্যালুমিনিয়াম বক্সের তালাটা না দিয়ে একটু ভালো তালা, যেটা ভেঙে তাড়াতাড়ি ঢোকা যায় না, তার জন্য তো একটুখানি বড় তালা দিতে তো সময় লাগে, আমাদের বাড়িতেও লাগে, আর এখানে লাগবে না? বালিগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের সভাপতি, যুব নেতা, তিনি গুপ্তা ব্রাদার্সে ঢুকলেন, সেখানে গিয়ে তাণ্ডব চালালেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, সেখানে মিষ্টি বিক্রেতার হাতের হাড় পর্যন্ত ভাঙলো, অথচ পুলিশ সেক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় সমস্ত মামলা করলো। এই বিষয়টা নিয়ে কি বলবেন? জামিন অযোগ্য ধারায় এই বিজেপির কারুর ব্যাপারে মামলা হয়েছে? তো সেটাই তো হওয়া উচিত। এখানেই তো পরিষ্কার জায়গা, বারবার এসে কথা বলা হচ্ছে, যিনি এই কাজ করেছেন তার বিরুদ্ধে কড়া থেকে কড়া পরিষ্কার বন্দোবস্ত নেওয়া হবে, এবং আইনের জায়গায় রাস্তায় হাঁটবে এবং করবে। চাইলে পরিষ্কারতে সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেত, সেটা তো না ঘুরিয়ে যেখানে যা করছেন একদম কড়াভাবে তার বন্দোবস্ত হবে। এমন ভাববার কোনো কারণ নেই, কারণ অনেক মানুষের চোখের জলে, অনেক মানুষের পরিশ্রমে, অনেক সাধারণ মানুষের হাহাকারের পর একটা বিশ্বাস নিয়ে এই সরকারকে মানুষ এনেছেন। সেখানে কেউ বা কারা যদি মনে করেন যে তৃণমূলীয় আচরণ করে ফেলবেন,
কারণ 15 বছর ধরে তাদের দেখে হয়তো মনে হয়েছে এটাই সিস্টেম। তাদের কপালে দুঃখ আছে, দল তাদের কোনোভাবেই সমর্থন করবে না, আর তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া বন্দোবস্ত হবে, মিলিয়ে নেবেন। রবিবার বিধানসভার যে প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আমরা জানি, এবং এর পরেই দেখা গেল তারাপীঠে হঠাৎ এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হলো, এবং এই সঙ্গে টিআরডিএ ব্যাপারটা কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়ে গেল। কারণ তার নোটেও পর্যন্ত, তার সুইসাইড নোটেও টিআরডি এর ভেতরে যে কত রকমের গোলমাল রয়েছে সেটার কথা উঠে এসছে। তিনি বারবার বলেছেন যে অনেক অপরাধ, অনেক অনৈতিক কাজ দেখেছেন, কিন্তু তিনি বলতে পারেননি, দলের বিরুদ্ধে তিনি মুখ খুলতে পারেননি। এবং এই টিআরডি এর গাফিলতির জন্যই যে তারাপীঠে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেটাও কিন্তু মোটামুটি সামনে আসছে। তাহলে প্রশ্নটা এইখানে যে এই রকম তারাপীঠে এই ঘটনা ঘটলো, এবং সাত সকালে কলকাতাতেও কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে। নিউ মার্কেটে এরকম বাড়ির মধ্যে হঠাৎ করে আগুন ধরে গেছে, বহু বাংলাদেশিরা তারা ওখানে অসুস্থ হয়ে পড়েছেন, কেউ মারা গেছেন। তো এই বিষয়টা আরো কোথায় কোথায় হয়ে রয়েছে, কোথায় কোথায় ঘুঘুর বাসা হয়েছে, সেগুলো খোঁজা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। দেখুন, 15 বছর ধরে ঘুঘুকেই বাসা তৈরি করতে সাহায্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দল। নিশ্চয়ই আমরা ভুলবো না, এ নিয়ে বহুবার আমরা আন্দোলন করেছি, কথাবার্তা বলেছি। এই এসএসসি যখন এই শিক্ষা সংক্রান্ত দুর্নীতি হয়, যদি আমি খুব ভুল না করি 2019 সালে এই যোগ্য যারা চাকরি প্রার্থী তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে আবেদন করেছিলেন। উনি নিজে বলেছিলেন আমি জানি এসএসসি ঘুঘুর বাসা। তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কোনো ঘুঘুকে ধরেননি, কোনো ঘুঘুর বাসাই ভাঙেননি, বরং ঘুঘুরা যাতে জড়ো হয়ে আরো ডিম পেড়ে বাচ্চা ফোটাতে পারে, বাস্তু ঘুঘু তৈরি করতে পারে, তার একটা নির্মল পরিবেশ তৈরি করেছিলেন। উনি প্রমাণ দিয়েছিলেন যে উনি চৌর্যবৃত্তিকে, উনি অন্যায়কে উনি সমর্থন করেন, এবং সেটাকে বেড়ে উঠতে দেখে তার ভালো লাগে। এবার তার ভালো লাগা যে সমাজের ভালো লাগা নয়, মানুষের ভালো লাগা নয়, তার প্রমাণ তিনি পেয়ে এখন প্রাক্তন হয়েছেন। হয়তো বা উল বুনছেন, বা ছবি আঁকছেন, বা ঝমঝম পিয়ানো বাজাচ্ছেন, শিল্পী মানুষ বলে কথা, স্বভাব তো ছাড়বেন না কেউ। তো দেখুন, এই সিস্টেমটা কনস্ট্যান্ট তৈরি করে রেখে দেওয়া হয়েছে। আমি এই হাওড়া কর্পোরেশনে বসে যখন আপনার সঙ্গে কথা বলার জন্য সামান্য কিছু সময় বা সুযোগ পেলাম, এই কর্পোরেশন সিস্টেমটা যা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবহার করে আজকের দিনে রাস্তাঘাটে জমা জল থেকে শুরু করে রাস্তাগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। যান প্রত্যেকটা জায়গায় তৃণমূলের কাউন্সিলর, কর্পোরেশনের যারা টেন্ডার ভেন্ডার এই সমস্ত কাজ ফাজ করে, কোটি কোটি টাকার বিল, তারা কেউ কেউ এসেছিলেন যে স্যার এই বিল বাকি 400 কোটি টাকা, এসব বিল টিল বাকি। তা আমি তাদের সঙ্গে কথা বলে আমার একটাই প্রশ্ন তৈরি হয়েছিল, তাদের বলেও ছিলাম কয়েকজনকে, আমি ধরে নিলাম এই বিলটা ঠিক, তাহলে এই রাস্তাঘাট ড্রেনের কাজ বলে আপনারা যে বিলটা দিয়েছেন, তাহলে এটার এই হাল কেন? ড্রেন, লাইট, ভ্যাট, মানে জল জমে রয়েছে, মানুষের বাড়িতে জল, আপনার যন্ত্রণা হবে তাকালে। হাওড়ার মতো 500 বছরের পুরনো শহর, সেটাকে ডাস্টবিনের চেহারায় নিয়ে এসেছে, অথচ বিল দেওয়া হচ্ছে। তাহলে বিলটা যদি সত্যি হয়, তাহলে চোখের সামনে আমরা যে নোংরাটা দেখতে পাচ্ছি এই শহরটা, যেখানে কাজই হয়নি বলে এই জায়গায় এসছে, তাহলে এটা মিথ্যা। আর যদি এই নোংরা অবস্থায় তৈরি করা হাওড়া শহর, শুধু হাওড়া নয় সর্বত্র এরকম অনেক জায়গায় হয়ে রয়েছে, তাহলে এই বিলটা মিথ্যা। যে কোনো একটা সত্যি অপরিকল্পিত অবস্থায় কিভাবে কি কি তৈরি করা যায়, কাজ করা মাধ্যমে কি করে লুট করব, তার পরিকল্পনা সরকারি সিস্টেমকে ব্যবহার করে এরা করে দিয়েছে। দেখুন, নতুন সরকার ক্ষমতায় এসেছে, 100 দিন সবে গেল, তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু আলোকিত পুরোটা করতে গেলে আরো প্রাণপণ কাজ করতে হবে। কারণ আমরা ডেভেলপমেন্টের কাজ এগোবার আগে আমাদের করতে হচ্ছে বকেয়া কাজ, যেটা শুধু 15 বছর নয়। আমি আমাদের এখানে 50 নম্বর ওয়ার্ড আছে, সেখানে একটা রাস্তা করে দেবার সুযোগ পেলাম সবাই মিলে। সেই রাস্তাটা হলো 50 বছর পর 50 নম্বর ওয়ার্ডে। আগে 34 বছর গেল, 15 বছরে যারা শাসন ক্ষমতায় ছিলেন, বাম এবং তৃণমূল, কেউ এই রাস্তাটা করে দেননি। মানে গল্প কথা মনে হবে শুনলে।
ছবি ভিডিও রয়েছে আমার সোশ্যাল মিডিয়া, দেখে নেবেন, মানে নিউজও হয়েছে এটাকে। হুম। তাহলে এই যে বকেয়া কাজ, যেটার জন্য আজকে এই জল জমে রয়েছে, যন্ত্রণা, কোথায় আরো ভালো করে করবার কাজ নতুন সরকার করবে, তার আগে কি কি ধ্বংসলীলা করে গেছে। মানে 3 মাসের বাচ্চাকে দিয়ে ম্যারাথনে দৌড় করাবার একটা পরিকল্পনার বাতাবরণ তৈরি করছে কিছু। দেখুন, আশিসবাবু মারা গেছেন, তাকে নিয়ে খারাপ কথা বলতে চাই না, তার আত্মার শান্তি পাক, ঈশ্বরের কাছে কামনা করি। কিন্তু এইটুকু তো বলতে হবেই যে তৃণমূলে স্বপদে টিকে থাকতে গেলে অন্যায় এবং লুঠই একমাত্র রাস্তা। এ তো বারবার প্রমাণ হয়েছে। আপনি যদি মানুষের পক্ষে কথা বলেন, ডেভেলপমেন্টের পক্ষে কথা বলেন, জনগণের জন্য যদি কথা বলেন, তার জন্য খরচ, তার ভালো থাকা, তো তাহলে আপনি তৃণমূলে বেশি দিন থাকতে পারবেন না, বা ওই চেয়ার আপনাকে ছাড়তেই হবে। কিন্তু আপনি যদি সরকারি পদ্ধতিকে ব্যবহার করে সেই টাকা লুট করেন, নিজে কিছু রাখেন, দুলা সেনের নিয়ম বলছি না, 50-75, 25-75, 25-75 আর কি, সেটা নিয়ে বলছি না। কিছু কিছু লোকজন ছিলেন নিজেই 75 রেখে দিতেন, দলকে 25 পাঠাতেন বলে শোনা যায়। সেই সিস্টেম কতটা তিনি কতদিন মানতে পেরেছিলেন বা তারপর আর মানতে পারেননি, এমনটা হতে পারে। তো ফলত সেই একটা ক্ষেত্রে তিনি অন্যায়ের সঙ্গে জড়িয়েছিলেন, যা যা অন্য লোকেরা বলছে, সেই অবধি হয়তো অন্যায়টাকে তিনি সহ্য করতে পারছিলেন। তারপর যখন দেখা গেল যে তার ঘাড়ে রেখেই বাকি বন্দুকগুলো চালানো হচ্ছে, তখন তার কাঁধ হয়তো ব্যথা করতে শুরু করেছিল। এবার কে কখন ব্যথা অনুভব করবেন, সেটা তো তার শারীরিক এবং মানসিক ক্ষমতার উপরে নির্ভর করে। তৃণমূলে রয়েছেন, দায়িত্বশীল জায়গায় রয়েছেন, তিনি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি অন্যায়ের সঙ্গে জড়িয়ে নেই, এ হতে পারে না। একটা শেষ প্রশ্ন করব যে রাজনীতিবিদ বা এমএলএ রুদ্রনীল ঘোষকে তো আমরা দেখছি তিনি কাজ করছেন। আমরা যখন ভোটের সময় দেখেছি যে তিনি মানে এই জলের মধ্যে কোথায় নর্দমার জল জমে রয়েছে সেখানে গিয়ে পর্যন্ত ভোটের তিনি কাজ পরেতেও করে তাই। এসেছেন এবং ভোটের পরেও চলছে। কিন্তু অভিনেতা রুদ্রনীল ঘোষকে মানুষ মিস করছেন, যে রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা তাকে এখনো সেরকম ভাবে কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না। কোথায় আমাদের রুদ্রনীল ঘোষ, যাকে আমরা টিভির পর্দায় বা সিনেমার পর্দায় দেখতে পাবো? আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মানুষকে, যারা আমাকে শিল্পী হিসেবে পরিচিত করেছেন। বাবা মা জন্ম দিয়েছেন, অভিনয় সংক্রান্ত বিষয়ে বা ছবি আঁকা বা লেখা, যারা আমাকে এই ধরনের কাজে শিক্ষা দিয়েছেন, তাদের প্রতি আমার প্রণাম, শ্রদ্ধা সবটাই রয়েছে। কিন্তু যদি সেটাকে মানুষ স্বীকার না করতেন, পছন্দ তারা যদি না করতেন, তো তাহলে আমি রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ হয়ে উঠতে পারতাম না। পশ্চিমবঙ্গের মানুষের যে 2-1 আমায় চেনেন বা আমার কাজ দেখে হয়তো তাদের ভালো লাগে, সেই জায়গায় পৌঁছতে পারতাম না, টিকেও থাকতে পারতাম না। খুব কঠিন তো এই লড়াই, এই জগৎগুলো অনিশ্চিত একটা জীবন। তো তাদের একটা প্রত্যাশা অবশ্যই রয়েছে, এবং যখন তারা দেখেছেন যে 5-6 বছর ধরে যেভাবে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে, গাড়ি বাড়ি বেচতে হয়েছে, কঠিন যে সময়টা গেছে, তারা দেখেছেন আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমি শিল্প জগতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, অন্যান্য সামাজিক বিষয়গুলোর সঙ্গে সঙ্গেও। তো ফলত তারা চোখের সামনে দেখেছেন এবং তারাই যন্ত্রণাটা বোঝেন। তাই তারা চান যে তাদের পছন্দের অভিনেতাদের দেখতে, তার মধ্যে হয়তো আমি পড়ি, তার কাজ, আমার কাজ হয়তো তাদের পছন্দ হয়। আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই তাদের, প্রণাম জানাই। কিন্তু তার সঙ্গে সঙ্গেই একটা বড় অংশের মানুষ পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইতেও আমাকে দেখেছেন, এবং দল আমাকে বিধায়ক হিসেবে লড়বার সুযোগ দিয়েছেন। আমি দলের কাছে কৃতজ্ঞ। দলের যত বুথ স্তর, শক্তি কেন্দ্র, মন্ডল স্তর, এমনকি জেলা, রাজ্য, এমনকি আমার কেন্দ্রীয় স্তর, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সাংগঠনিক দল সবাই মিলে সিদ্ধান্ত নেন, এবং সেখানে হাওড়া শিবপুরের মতো, যেখানে আমার পুরনো বাড়ি, সেইরাম জায়গায় যেখানে মাটি খুব কঠিন ছিল, মানে যেটা প্রায় অসম্ভব, সেখানে 16,000-এর ওপর ভোটে মানুষ আমাকে জিতিয়ে এনেছেন। তাদের না হওয়া কাজগুলো থেকে একটা কিছু প্রত্যাশার দিক দেখবেন বলে।
ড্রেনের পাশ দিয়ে পানীয় জলের লাইন ঠিক করে মানুষ জল খেতে পারেন না, বাড়ির ভেতরে জল ঢুকে যায়, নিকাশি ব্যবস্থা নেই, অপরিকল্পিত উপায়ে যেটা করা হয়েছে সেখানে মানুষ জলে দাঁড়িয়ে আছেন, ডেঙ্গি ম্যালেরিয়া হচ্ছে, চর্মরোগ তৈরি হচ্ছে। এখান থেকে সবার আগে তাদের নিষ্কৃতি দিতে চাই। পরিশ্রম করতে হচ্ছে, প্রবল পরিশ্রম যাচ্ছে, একটু সেই যন্ত্রণা থেকে মুক্তিটা দিই তাদের, তারপর একটা সিস্টেম নিজে নিজেই রান করবে, তখন হয়তো একটু ফুরসাদ পাবো। জানুয়ারিতে একটা কাজ, মানে সেই কাজটার সঙ্গে অনেকগুলো ইতিহাস জড়িয়ে রয়েছে। সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা বাইন যেভাবে তৈরি হয়েছিল, সেই আদলেই, ওই আদলটাকে সম্মান জানাতেই সৃজিত মুখার্জি মহারাজা তোমারে সালাম বলে একটি সিনেমা নির্মাণ করছেন। সেখানে কোন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমায় কাস্ট করেছেন। কোন চরিত্র এখনো মিডিয়ার কাছে ওপেন করা হয়নি, তাই বলতে পারবো না। আমিও স্পষ্ট করে জানি এমনটা নয়, সবাই গেস করছে এটা ওটা সেটা। সেই কাজটা করব, তার বাইরে আদপেই ফাঁক পাবো কিনা কে জানে। যতক্ষণ না পর্যন্ত হাওড়ার এই প্রাইমারি সমস্যাগুলো, আমাদের শিবপুরের প্রাইমারি সমস্যা, যেখানে মানুষ যন্ত্রণা পাচ্ছেন, সেটার মুক্তির রাস্তা না বার করে, ইচ্ছা করলেও যন্ত্রণা হলেও পর্দার কাজে যোগদান করা খুব মুশকিল। ফাঁক ফোকর খুঁজি একটু, তো শিল্পী তো আমি, ইচ্ছা তো হয়, কিন্তু ওই রেঞ্জে আগের মতো কাজ করা সম্ভব নয়। কিন্তু ওই যে বিধায়ক হিসেবে তারা যে বিশ্বাসটা রেখেছেন, আমার দল আমাকে যে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছে, সেটার পালন, এবং সেখানে যদি ফাঁক পাই, তখন বাকি যে মানুষেরা, শিল্পপ্রিয় মানুষেরা যেভাবে আমাকে চাইছে সেইভাবে নয়, চেষ্টা করব একটু একটু মাঝে মাঝে, কিন্তু আগের মতো আমি পারবো কিনা জানি না।